সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। গতদিনের ক্লাসে আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টরের ডট গুণন ও ক্রস গুণনের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় এবং সামান্তরিক সূত্রের গাণিতিক বিশ্লেষণ ও প্রয়োগ। শুরুতেই আমি ডট গুণনের সূত্রটা বলছি। এ ভেক্টর সমান এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, অনুরূপভাবে বি ভেক্টর সমান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে যদি হয়, তাহলে সূত্রটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই সূত্রের সাহায্যেই আমাদের গাণিতিক সমস্যা যেগুলা ডট গুণনের থাকে সেগুলা সমাধান করতে হয়। এখন যদি আমি ভেক্টরের যে কোনো একটা ভেক্টর মনে করি, এ ভেক্টর সমান আছে 3i প্লাস 2j মাইনাস 3k, বি ভেক্টর সমান যদি ধরি 2i মাইনাস 3j প্লাস k, তাহলে ডট গুণনে কী পাই এটা আমাদের বুঝতে হবে সূত্রের সাহায্যে। এতে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান, এখানে সূত্রে আছে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এই সূত্রটির দিকে যদি লক্ষ্য রাখি তাহলে দেখা যায় এখানে আমাদের গুণ হবে আইর সাথে আই ডট গুণন 2 ইন্টু 3 সমান 6, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 3 6 মাইনাস এটা প্লাস, এখানে 3 এখানে হচ্ছে 1, তাহলে মাইনাস 3 গুণ দিলে 6 মাইনাস 9 সমান মাইনাস 3। এটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরে ডট গুণনের ফলাফল। এই ফলাফল থেকে আরও জানা যায়, এই ফলাফলের মতো যদি কোনো ভেক্টরের দুটি ভেক্টরের ডট গুণনে শূন্য হয়, তখন আমাদের বুঝতে হবে যে ভেক্টরদের পরস্পর লম্ব। এখন আমরা ক্রস গুণনের সূত্রটির দিকে খেয়াল রাখি। ক্রস গুণনের সূত্র হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এখন যদি এই ক্রস গুণনের সূত্রের সাহায্যে উপরোক্ত সমস্যাটি সমাধান করতে চাই, তাহলে আমরা লিখব এ ক্রস বি সমান সূত্রের দিকে লক্ষ্য রেখে আই জে কে লিখতে পারি। পরবর্তীতে আমরা এগুলো হচ্ছে এক্স এ ওয়াই এ জেড এ ভেক্টরের মান, এ ভেক্টরের আই জে কে আয়তাকার ভেক্টরের মান এখানে হচ্ছে 3 2 মাইনাস 3। বি ভেক্টরের একক ভেক্টরগুলোর মান হচ্ছে 2 মাইনাস 3 1। গুণটা একদম সহজেই করা যায়, কারণ এটি আমাদের এসএসসিতেও তোমরা জেনেছ যে নির্ণায়ক পদ্ধতি বা ম্যাট্রিক্স পদ্ধতি, এটা যদি অনুসরণ করি তাহলে আমরা প্রথমে আই ভেক্টর লিখব। আই ভেক্টর লেখার সাথে আই যে কলাম আছে এবং সারি আছে এই দুইটাই মনে মনে বাদ দিতে হবে। এই কলাম এবং সারি যদি হিসাব থেকে মনে মনে বাদ দিয়ে দেই, তাহলে উপর থেকে নিচে গুণ দিলে 2 এর 2 মাইনাস এখানে দিতে হবে। পরবর্তীতে 3 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আছে সূত্রে আছে মাইনাস, তাহলে দাঁড়ায় মাইনাসে মাইনাসে প্লাস 9, এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9। পরে আসি যে ভেক্টর, যে ভেক্টরে অনুরূপভাবে জের কলাম এবং সারি বাদ দিতে হয়। 3 মাইনাস 3 2 1 এই সাইডটি সংখ্যার হিসাব করতে হয়, এবং এখন হিসাব করতে হবে নিচ থেকে উপরের দিকে। 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 6 2 ইন্টু মাইনাস 3 মাইনাস 6, এখানে মাইনাস 3 একে 3। এখন আসি কের হিসাব। কের হিসাবটা হচ্ছে কের কলাম এবং সারি বাদ দিতে হয়। 3 2 2 মাইনাস 3 এগুলোর মধ্যে হিসাব করতে হয়। 3 3 মাইনাস 9, এখানে মাইনাস 2 2 গুণ দিলে 4, হিসাব নিলে 9, যদি আমরা 2 বাদ দেই তাহলে থাকবে এখানে 7i
মাইনাস 9j মাইনাস 13k। এটি হচ্ছে আমাদের ভেক্টর গুণনের মান। এখন যদি আমরা এই ভেক্টর গুণন থেকে আরও তথ্য পেতে পারি, ভেক্টরের ক্রস গুণনের মান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হয়। তাছাড়া দুটি ভেক্টর যদি কোনো সামান্তরিকের দুইটি বাহু দ্বারা নির্দেশ করা হয় তাহলে ভেক্টরের ক্রস গুণনের সাহায্যে আমরা ওই সামান্তরিকের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি। এখন আসি আমাদের সামান্তরিকের সূত্রটা কী। সামান্তরিকের সূত্র হচ্ছে কোনো সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণই ভেক্টরদের মান এবং দিক প্রকাশ করে। আবার বলছি, কোনো সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণই তাদের লব্ধির মান ও দিক প্রকাশ করে। চিত্রে যে লিখিত সামান্তরিক আছে ও এ বিসি একটি সামান্তরিক। এই সামান্তরিকের কর্ণ হচ্ছে OB। ও এ বাহুকে পি ভেক্টর দ্বারা এবং OC বাহুকে কিউ ভেক্টর দ্বারা সূচিত করা হয়েছে। এ ও সি কোণ সমান হচ্ছে আলফা। এ ও সি কোণ সমান হচ্ছে আলফা। এটি হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। বি এ ডি কোণ সমান হচ্ছে থিটা। এটি হচ্ছে লব্ধির সাথে পি ভেক্টরের কোণ। তাহলে আলফাটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর থিটা হচ্ছে লব্ধি ভেক্টরের সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সামান্তরিকের সূত্রের গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য এবং সমকোণী ত্রিভুজ ব্যবহার করে যে রাশিমালা পাই সেটি লব্ধির মান হচ্ছে r √√p² + q² + 2pq cos আলফা। আর এর মান মূলত আলফার উপর নির্ভর করে। আলফাটা হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ যদি পরিবর্তিত হয় তাহলে লব্ধির মানও পরিবর্তিত হয়। এখন যদি আমরা লব্ধির দিক নির্ণয় করতে চাই তাহলে লব্ধির দিকের সূত্র, এই চিত্র বিশ্লেষণ করলে আমরা লব্ধির দিকের সূত্র পাই tan θ = q sin α / p + q cos আলফা। এখন যদি মধ্যবর্তী কোণ আলফার মান পরিবর্তিত হয় তাহলে লব্ধির মান এবং দিক দুটি পরিবর্তিত হয়। প্রথমে আসি আমরা, যদি মধ্যবর্তী কোণ আলফা সমান 0 হয় অর্থাৎ একটি ভেক্টর পি ভেক্টর সমান আর কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে পি ভেক্টর যেদিকে ক্রিয়া করে কিউ ভেক্টরটাও একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মানটা হবে রাশি দুটির মানের যোগফল, অর্থাৎ আলফা সমান 0 ডিগ্রি হলে আর ম্যাক্সিমাম সমান হচ্ছে পি + কিউ। দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান হয় সর্বোচ্চ। এক্ষেত্রে থিটার মানটা হচ্ছে 0। থিটার মান এখানে চিত্রে যে আর ভেক্টর পি ভেক্টরের সাথে যে কোণ হচ্ছে থিটা, এই থিটা বা দিকের মানটা হয় 0 ডিগ্রি। আবার আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে লব্ধির মানটা হয় r সমান √p² + q²। এই সূত্রগুলো খুবই প্রয়োজনীয়। এবং থিটা সমান হয় tan ইনভার্স q/p। আলফা সমান 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি কীভাবে হয়? পি ভেক্টর যদি ডানে ক্রিয়া করে আর কিউ ভেক্টর যদি ক্রিয়া করে বামে, এটা যদি মূলবিন্দুও হয় তাহলে পি ভেক্টর ডান দিকে কিউ ভেক্টর বাম দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে লব্ধির মান আর মিনিমাম সমান হচ্ছে পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ এর অর্থ হচ্ছে লব্ধির মানটা ভেক্টরদের মানের বিয়োগফলের সমান। যেটি বড় হবে সেটি থেকে ছোটোটি বিয়োগ করতে হবে। দিক হবে বড়টির দিকে। যেমন মনে করো সংখ্যা দিয়ে যদি আমরা ধারণা করি পি সমান মনে করো 7 নিউটন আর কিউ সমান যদি 5 নিউটন হয়
তাহলে লব্ধির মিনিমাম মান হচ্ছে 7 - 5 সমান 2 নিউটন। আর যদি ম্যাক্সিমাম মান, তাহলে আমরা 7 + 5 সমান হবে 12 নিউটন। লব্ধির মান 180 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এবং লব্ধির দিক থিটা সেটির মান 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি হয় লব্ধির দিকটা হবে বর্গটির দিকে এবং দিকের মানটা হবে দিক বড়টির দিকে। থিটার মান 0 ডিগ্রি হলে দিক বড়টির দিকে। এখন সামান্তরিকের সূত্রের ব্যবহারিক প্রয়োগ যেটা আমাদের এই সূত্রগুলা শিখে আমরা দৈনন্দিন জীবনে কী করব বা সেটির সাহায্যে আমরা কিভাবে ভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব, অজানা যে জিনিস আছে সেটা বের করব। তা আমরা যদি লিখতে চাই তাহলে আমি সংক্ষেপে দেখাচ্ছি। এখানে মনে করো একটি নদী, এটি হচ্ছে এ বিন্দু, এটি হচ্ছে বি বিন্দু, এটা নদী। এই নদীতে স্রোতের বেগটা হচ্ছে মনে করো 7 কিলোমিটার/আওয়ার। 7 কিলোমিটার/আওয়ার বেগে স্রোত চলছে। ওই নদীতে একজন মাঝি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে এবং তার যে নৌকা দিয়ে যাবে সেটির বেগ মনে করো 14 কিলোমিটার/আওয়ার। 14 কিলোমিটার/আওয়ার বেগে একজন মাঝি নৌকা দিয়ে ছাড়লো, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্রোতের সাথে নৌকাটি কত ডিগ্রি কোণে ছাড়তে হবে এবং কত ডিগ্রি কোণে ছাড়লে সে নদীর অপর পারে পৌঁছতে পারবে। তাহলে আমরা যদি ভেক্টরের দিকের সূত্র হিসাব করি বা লিখি তাহলে আমরা পাই tan θ সমান q sin আলফা বাই p প্লাস q cos আলফা। এটা হচ্ছে p ভেক্টরের মান, এটা হচ্ছে q ভেক্টরের মান। লব্ধির দিকটা যেহেতু এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে তাহলে সে 90 ডিগ্রি কোণে যাবে। থিটার মান পেয়ে গেলাম। এখন যদি আমরা কিউ এর মান পেলাম 14, পির মান পেলাম 7, শুধুমাত্র আলফার মানটা বাইর করি। আলফার মানটা যদি আমরা বাইর করি তাহলে এইখানে আমরা tan θ সমান লিখতে পারি tan 90 ডিগ্রি সমান কিউ সাইন আলফা। কিউ এর মান হচ্ছে 14 সাথে সাইন আলফা, পির মানটা হচ্ছে 7 প্লাস 14 cos আলফা। tan 90 ডিগ্রি মান ইনফিনিটি, এটার পরিবর্তে লেখা যায় 1/0 সমান 14 সাইন আলফা বাই 7 প্লাস 14 cos আলফা। আর যদি গুণ দেই, 0-এর সাথে 14 সাইন আলফার গুণ দিলে 0 হয়ে যায়, তখন তাকে 7 প্লাস 14 cos আলফা সমান 0। এখান থেকে যদি আমরা আলফার মানটা বের করি তাহলে পাই 14 cos আলফা সমান -7, অর্থাৎ এতে আলফা সমান cos ইনভার্স -7/14, যেটি হচ্ছে cos ইনভার্স -হাফ। এইটার মান যদি আমরা লিখি তাহলে সেটি পাই 100। এটা ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করা যায় 120 ডিগ্রি। সুতরাং ভেক্টরের সাহায্যে আমরা অজানা জিনিসের মান বের করতে পারি। কিভাবে বের করতে পারি? যদি আমরা স্রোতের বেগ জানি, নৌকার বেগ জানি না, কিন্তু নদীটার প্রশস্ততা জানি, তাহলে একটার সাথে আর একটা তুলনা করে অজানাটা বের করা যায়। যেমন মনে করো এখানে লব্ধির মান বের করতে পারলে, বেগ পেলাম। বেগ যদি পাই, বেগ অর্থাৎ লব্ধির মানটা হবে বেগ। আর যদি নদীর প্রশস্ততা জানা থাকে, মনে করো 200 মিটার প্রশস্ত, বেগ সমান দূরত্ব বাই সময়, তাহলে আমরা ইজিলি
এই নদী পার হতে কত সময় লাগবে সেটি বের করতে পারবো। নদীর প্রশস্ততা, সময় যদি জানি, বেগ জানি, দূরত্ব বের করতে পারবো। দূরত্ব জানি, বেগ জানি, সময় বের করতে পারবো। অর্থাৎ একটি জানা থাকলে এটির সাহায্যে অন্যটি বের করা যায়। এইরকম বায়ুপ্রবাহের দিকের সাথে বৃষ্টির বেগের তুলনামূলক গাণিতিক সমস্যাও বইতে উল্লেখ আছে, সেগুলা তোমরা ভালোভাবে দেখবে। আশা করি আমার এই ক্লাসটা তোমরা মনোযোগের সাথে, যত্নের সাথে দেখে নিবে এবং এগুলা বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে ভালো করে। যেহেতু বর্তমানে অনলাইনে ক্লাস হচ্ছে করোনা পরিস্থিতির কারণে, সমগ্র দেশেই এইভাবে ক্লাসের ব্যবস্থা। সাক্ষাতে সরাসরি যখন ক্লাস নেব তখন তোমাদেরকে আরও ভালোভাবে পাঠদান করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শেষ করছি।